কদিন হলো আমার শরীরটা ভালো যাচ্ছে না। তোরা একটু তোদের বোনটাকে দেখে রাখিস আমার কিছু হয়ে গেলে। সেই কতদিন আগে তোদের বাবা ছেড়ে চলে গেছে আমাদেরকে। তখন থেকে আমি খুব কষ্ট করে তোদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। তোরা ভালো মানুষ হয়েছিসও, তাই এখন আর আমার কোনো চিন্তা নেই। আমি মরে গেলেও তোদের এই ছোট বোনটাকে তোরা নিশ্চয়ই দেখে রাখতে পারবি। মা, তুমি এরকম কথা বলো না। তুমি এখন আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না। তোমাকে আমরা ঠিক সুস্থ করে নিয়ে আসবো। না রে বাবা, আমার মনে হয় না আমি আর সুস্থ হব বলে। তোদের কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে একটু দেখে শুনে রাখিস। তোরা তো বড় হয়ে গেছিস, মেয়েটাই আমার একটু ছোট আছে। তোরাও ভালো মেয়ে দেখে বিয়ে করিস বাবা। বৌমাদের হয়তো আমার আর দেখা হলো না। এই বলে মৌসুমী দেবী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৌসুমী দেবী তার দুই ছেলে অখিলেশ, নীলেশ এবং এক মেয়ে বিপাশার সঙ্গে পদ্মপুকুর নামক গ্রামে বাস করতেন। মৌসুমী দেবীর মৃত্যু হওয়ার পর বিপাশাকে তার দুই দাদা খুব আদর যত্ন সহকারে মানুষ করে। বিপাশা কলেজ পাস করে যায় দেখতে দেখতে। অখিলেশ এবং নীলেশ দুজনেই একটি ভালো কোম্পানিতে চাকরি পায়। হঠাৎ করে একদিন অখিলেশ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। বোন, এই দেখ তোর বড় বৌদিকে নিয়ে এসেছি। ওর নাম অসীমা। আমরা দুজনে একই কোম্পানিতে চাকরি করি। হঠাৎ করেই বিয়েটা করে ফেললাম। এত তাড়াহুড়োর মধ্যে বিয়েটা হয়ে গেছে যে তোদের কাউকে জানাতেই সময় পাইনি। ও মা, দাদা তুমি বিয়ে করেছো? কি আনন্দ! তুমি তো বলবে আমাকে। আমি কত প্ল্যান করে রেখেছিলাম, তোমার বিয়েতে কত কিছু করব, যা কিচ্ছু হলো না। কত সাজবো ভেবেছিলাম আমি, আর কত ধুমধাম করে বৌদিকে বরণ করতাম। ঠিক আছে, দাঁড়াও, আমি বরণডালা সাজিয়ে নিয়ে আসছি। বিপাশা তারপর বরণডালা সাজিয়ে নিয়ে এসে বৌদিকে বরণ করে ঘরে তুলল। বিপাশা এবং নীলেশ দুজনেই খুব খুশি ছিল বৌদিকে নিয়ে। নীলেশ, অখিলেশ এবং অসীমা তিনজনে অফিসে চলে যেত, আর বিপাশা ইউনিভার্সিটিতে চলে যেত। বাড়ির সমস্ত কাজের জন্য তারা দুটি কাজের লোক রেখে দেয়। বাড়ির কাজের লোকেরাই বাড়ির সমস্ত কিছু দেখভাল করত। সব কিছু ঠিকঠাক চলছিল। সমস্যা শুরু হলো যখন নীলেশকে নীলেশের অফিসের বসের মেয়ে সুতপার পছন্দ হলো। নীলেশ, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি জানি আমাদের বিয়েটা হয়তো আমার বাবা মেনে নেবে না, কিন্তু আমি যদি বুঝিয়ে বলি তাহলে হয়তো মানলেও মানতে পারে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার কি মতামত আমাকে জানিও। কিন্তু তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তো একদমই মেলে না। তুমি হলে আমার বসের মেয়ে, আর আমি তোমাদের কোম্পানির একজন সাধারণ কর্মচারী। তাই আমাকে তোমার বাবা কখনোই জামাই হিসেবে মেনে নেবে না। ঠিক আছে, তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞাসা করে দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই। সুতপা জেদ করাতে সুতপার বাবার আর কিছুই করার ছিল না। নীলেশকে জামাই হিসেবে মেনে নিতে বাধ্য হয় সুতপার বাবা। তাই কিছুদিনের মধ্যে খুব ধুমধাম করে নীলেশ এবং সুতপার বিয়ে হয়। আসলে সুতপা ছিল একটি অত্যন্ত বদমেজাজি মেয়ে। যেহেতু খুব সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে মানুষ হয়েছিল, তাই সে ছিল অত্যন্ত অহংকারী। সুতপা বাড়িতে আসার পর থেকেই বিপাশাকে নিয়ে প্রচণ্ড অশান্তি করতে শুরু করে, কেননা তার বিপাশাকে একদমই পছন্দ হতো না। সে ভাবতো হয়তো বিপাশার জন্য তাদের ভালোবাসা ভাগ হয়ে যাচ্ছে। যদিও বিপাশা ছিল অত্যন্ত ভালো মনের একটি মেয়ে। বিপাশা, তুমি আজকে একটু রান্না বান্না করো। তুমি তো মাটন কষাটা খুব ভালো বানাতে পারো, তাই তুমি আজকে বরং ওই মাটন কষাটা বানাও। কিন্তু বৌদি, আমার তো ইউনিভার্সিটি আছে, আমি তো রান্না বান্না করার সময় পাবো না। তুমি আজকে কাজের মেয়ের থেকে খেয়ে নাও, আমি বরং ছুটি ছাড়া দেখে তোমাকে বানিয়ে খাওয়াবো। ঠিক আছে বৌদি, আমি এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি। এই বলে বিপাশা ইউনিভার্সিটিতে চলে গেল। আসলে সুতপা বিপাশাকে সব সময় কিছু না কিছু অর্ডার করতেই থাকতো। যদিও বাড়িতে কাজের মেয়ে ছিল, তবুও সে বিপাশাকে অর্ডার করতো সবকিছু, যাতে করে বিপাশা পড়াশুনো না করতে পারে। আচ্ছা বড় বৌদি, তোমার মনে হয় না যে বিপাশাকে আমাদের আর বাড়িতে রাখা উচিত নয়? এবার ওর একটা বিয়ে দিয়ে দিলে, ওকে বাড়ি থেকে বিদায় করে দিলে ভালো হয় না? তবে আমরা দুই বউ মিলে বাড়িতে রাজ করতে পারবো, আর আমাদের স্বামীরাও আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসবে। এমন জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে যাতে করে ও খুব তাড়াতাড়ি দাদাদের বাড়িতে আসতেও না পারে। কিন্তু বিপাশার তো এখন বিয়ে করার ইচ্ছে নেই, আর ও পড়াশুনো করতে চায়, আর পড়াশুনোটা করতে এমনিতে ভালোবাসে। তাই এখন কি ওর বিয়ে দেওয়াতে রাজি হবে ওর দাদারা? বড় বৌদি, তুমি অত্যন্ত সহজ সরল একটি মহিলা, তাই তুমি এই সমস্ত ব্যাপার একদমই বুঝতে পারবে না। আমি যেরকম বলছি সেরকম ভাবেই চলার চেষ্টা করো, আর তা না হলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি কিন্তু আমার যে জিনিসটা চাই সেই জিনিসটা আদায় করেই নি। বিপাশার বড় বৌদি সুতপা ভালো মনের মেয়ে হলেও ছোট বউয়ের উস্কানিতে
ধীরে ধীরে অসীমার মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা তাদের ননদকে একদমই পছন্দ করতো না। বিপাশা, আজকে তোমাকে আর ইউনিভার্সিটিতে যেতে হবে না, আমরা অফিসে চলে যাচ্ছি। আর মিনতি দিও আসেনি, তোমার ছোট বৌদি বাড়িতে একা আছে, তাই তুমি বরং বাড়িতেই থাকো। আর তোমার ছোট বৌদির যা লাগবে তা হাতে হাতে দিয়ে দিও। কিন্তু বৌদি, আমার তো আজকে এক্সাম আছে, আমি আজকে না গেলে আমার একটা ইয়ার লস হয়ে যাবে। ইয়ার লস হলে কি হবে? এমনিতেও আমরা তোমার জন্য দেখাশুনো দেখছি। আমরা খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে দিয়ে এই ঘর থেকে বিদায় করব। তোমাকে আর ভালো লাগছে না। আমি আর জাস্ট নিতে পারছি না এই প্রতিদিন পড়াশুনো নাটকটা। তোমার পড়াশুনো নাটক দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে গেছি। এইভাবেই বিপাশার দুই বৌদি মিলে বিপাশাকে নানা কথা শোনাতে থাকে। এরকম ভাবে কিছুদিন কাটতে থাকে। কিছুদিন পর, শোনো, তোমাদের সবাইকে একটা কথা বলছি। আমি আর বৌদি মিলে ঠিক করেছি এবারে বিপাশার বিয়ে দিয়ে দেব আমরা। আর বিপাশার তো বয়সও হচ্ছে, তাই আর বেশি দেরি করা উচিত হবে না। ও না হয় বিয়ের পরেই বাকি পড়াশোনাটা করবে। কিন্তু আমার বোন পড়াশোনা করতে খুব ভালোবাসে, আর ওর একটা চাকরি বাকরি করার খুব ইচ্ছে, তাই এক্ষুনি ওর বিয়ে দিয়ে ওকে এনগেজ করে দেওয়ার কোনো মানে হয় না। আমার মনে হয় এখন আমাদের এই ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু আমাদের তো ওর বিয়ের ব্যাপারটাও ভাবতে হবে নাকি? মা তো তোমাদের হাতে ওর দায়িত্ব দিয়ে গেছেন, তাই আমিও ছোটর সঙ্গে একমত। আমারও মনে হয় ওর এবার বিয়ে দিয়ে দেওয়াটাই উচিত। বিপাশা আর তার দুই দাদা কোনো মতেই রাজি হচ্ছিল না বিপাশার বিয়ের জন্য। কিন্তু শেষ পর্যন্ত বিপাশার বৌদিরা মিলে বিপাশার দুই ভাইকে রাজি করিয়ে নেয় এবং তারা তার জন্য দেখাশুনো নিয়ে আসে। বিপাশা না রাজি থাকলেও তার আর কিছুই করার ছিল না, কেননা দাদারাও তাকে বিয়ের জন্য বলতে লাগলো। বিপাশা মনে মনে খুব কষ্ট পেলেও বিপাশার আর কিছুই করার ছিল না। কিছুদিন পর একটি অতি সাধারণ মধ্যবিত্ত ছেলের সঙ্গে বিপাশার বিয়ে হয়ে গেল। অনেকদিন হলো বোনটাকে দেখি না, আমি বরং একবার ওর বাড়ি থেকে দেখে আসি কেমন আছে না আছে। সেরকম একটা ভালো ছেলে দেখে তো বিয়ে দিতে পারলাম না বোনটার। ভাই, তুই কি যাবি? আমরা গেলে আমাদের বোনটা কিন্তু খুব খুশি হবে। তোমরা যাবে মানে? কেন, তোমার বোনের বিয়ে হয়ে গেছে, তোমরা এবার বোনকে সুখে শান্তিতে সংসার করতে দাও। তোমরা কেন যাবে ওর বাড়িতে সব সময়? আর তাছাড়া বোনের বিদায় হয়ে গেছে, আর এত বোন বোন করতে হবে না। তোমাদের দায়িত্ব ছিল তোমাদের বোনের বিয়ে দেওয়া, তোমরা দিয়ে দিয়েছো, বাস। আর কিছু করার দরকার নেই। এবার নিজেদের সংসারের কথাও একটু ভাবো। বিপাশার দাদাদের বিপাশার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকা সত্ত্বেও কোনোভাবেই তারা বোনের কাছে যেতে পারতো না। সংসারে অশান্তির ভয়ে তারা দুই ভাই তাদের বউদেরকে কিছু বলতে পারতো না। এদিকে বিপাশার আশাও বন্ধ হয়ে গিয়েছিল, কেননা তার বৌদিরা তার সঙ্গে এত খারাপ ব্যবহার করত, সেই জন্য বিপাশা আর সেরকম বাপের বাড়ি আসতো না। এরকম ভাবেই কিছুদিন কাটতে লাগলো। বিপাশার দুই বৌদি ননদকে বিদায় করে অত্যন্ত হাসি খুশি ভাবে জীবন কাটাতে শুরু করে। হঠাৎই একদিন বিপাশার বড়দা তার বৌদিকে বলল, অসীমা, চাকরিটা মনে হয় আর বেশি দিন থাকবে না। কি যেন একটা গন্ডগোল হয়েছে কোম্পানিতে, তার জন্য অনেক কর্মী ছাঁটাই চলছে। মনে হয় তোমার চাকরিটাও যাবে। সে কি কথা বলছো তুমি? চাকরি চলে গেলে আমরা খাবো কি? না না, তুমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, আর তুমি নতুন নতুন চাকরিতে জয়েন করার চেষ্টা করো। আমি ভাবছিলাম আর চাকরি করব না, কেননা আমাদের তো এবার ফ্যামিলি প্ল্যানিংও করতে হবে। অন্যদিকে সুতপার বাবার কোম্পানিতেও খুব বড় লস হওয়ার জন্য কোম্পানি বন্ধ হয়ে যায়। তাই সুতপার বড় চাকরিহারা হয়ে যায়। এরকম ভাবেই তাদের দুই ভাইয়ের চাকরি চলে যাওয়ায় তারা খুবই বিপদে পড়ে। হঠাৎ করেই একদিন তারা পেপারে বিজ্ঞাপন দেখে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ রুমে ঢুকে তারা দুজনেই অবাক হয়ে যায়। বিপাশা, তুই এখানে? কি রে, আমরা তো তোর একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে দিয়েছিলাম। তারপর তোর বৌদিদের অশান্তির কারণে আর তোর খোঁজও রাখতে পারিনি। তুই এখানে কি করে এলি? বড়দা, ছোটদা, তোমাদের এই অবস্থা কেন? আর তোমরা তো ভালো চাকরি করতে, হঠাৎ করে তোমরা এখানে কেন ইন্টারভিউ দিতে এসেছো? বাড়িতে সবাই ঠিকঠাক আছে তো? বৌদিরা ভালো আছে তো? হ্যাঁ রে, হ্যাঁ, সবাই ভালো আছে। আসলে আমাদের দুজনেরই কোম্পানিতে বিরাট বড় লস হওয়ায় মালিকপক্ষ অনেক কর্মী ছাঁটাই করে দিয়েছে, আর সেই ছাঁটাই হয়ে যাওয়া কর্মীদের মধ্যেও আমরা পড়ে গেছি। আমরা তোর সঙ্গে যে অন্যায় করেছি তারই মনে হয় শাস্তি এটা ভগবান আমাদের দিচ্ছেন। মায়ের মৃত্যুশয্যায় কথা দিয়েছিলাম মাকে যে তোকে খুব ভালোভাবে দেখে শুনে রাখবো, কিন্তু কোথায় রাখতে পেরেছি বল? দাদা, তোমরা এরকম কথা বলো না। তোমাদের জন্যই তো আমি এত বড় মানুষ হয়েছি। আসলে এটা আমার মামা শ্বশুরের কোম্পানি। আমার মামা শ্বশুরের কোনো সন্তান না থাকায় এই সমস্ত কোম্পানির মালিকানা আমার হাজবেন্ড পায়, আর সেই সূত্রে আমি এখন এই কোম্পানির এমডি। তোমাদের অবস্থা দেখে খুব খারাপ লাগছে আমার। তোমরা কেন এতদিন আমাকে জানাওনি? আর একটা তো খোঁজও নাওনি আমার।
বৌদিরা না হয় পরের বাড়ির মেয়ে, তোমরা তো আমার নিজের দাদা, তোমরাও তো একটা খোঁজ নিতে পারতে। আমার খুব কষ্ট হতো জানো তো দাদা, আমি অনেক চোখের জলও ফেলতাম। আমাদের ক্ষমা করে দিস বোন, আমরা তোর সঙ্গে খুব অন্যায় করেছি আর তার শাস্তি আমরা পাচ্ছি। পারলে আমাদের ক্ষমা করিস। ভালো থাকিস বোন, আমরা এখন আসি। আসি মানে? তোমাদের তো একটা জব লাগবে। দেখো দাদা, আমি নতুন করে সবকিছু আবার ঠিক করে নিতে চাই, তাই কোনো রকমের রাগ রেখো না মনের মধ্যে। তোমরা আমার কোম্পানিতে জয়েন করো। এটা মনে করো না যে তোমার বোন তোমাদেরকে দয়া করে চাকরি দিচ্ছে, তোমরা যথেষ্ট যোগ্য তাই তোমরা চাকরিটা পাচ্ছ। চলো আমরা সবাই মিলে আবার নতুন করে শুরু করি। এরকম ভাবেই বিপাশা তার দুই দাদাকে চাকরি দিয়ে দুই দাদার মন জয় করে এবং তাদের সাংসারিক কষ্টও দূর করে। তার বৌদিরাও তার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে তারা সবাই মিলে খুব সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমাদের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।